মির্জা শানমুগ্ধ পর্ব ৫৪ এর দ্বিতীয় খণ্ড। জান্নাতুল ফেরদৌস, মিথিলা। কি দরকার? থাকুক আর একটু। তুই বরং ধরে রাখ আমায় পিচ্ছি, নয়তো কামড়ে দিবে ও তোকে। সপ্তদশীর অবুঝ মন ভয় ডরে কুঁচকে নিয়েছে চোখ মুখ। কম্পিত হাত দুটো ভরসার ক্ষীণতম আভাস পেয়ে তৎক্ষণাৎ খামচে ধরেছে রুরমানবের রুক্ষ বাহু। কুকুরের ভয় থাকে বাঁচার আকুতি জানিয়ে ফের কাপা কাপা কণ্ঠে আওড়ালো, দেখুন বিস্ট। সহসা অধর কোণে দাঁত চাপলেন মাফিয়া বিস্ট। সরল মানবের ভয়ার্ত বাক্যটুকু পূর্ণ হওয়ার ফুরসত না দিয়ে তড়িৎ শৈল ঘুরিয়ে দাঁড়ালেন মেয়েটার অভিমুখে। এহেন হুটহাট কাণ্ডে হকচকায় মাহি। ঘাড়ের মাংস পেশি দুয়েক কুচকে ঘাড় উঁচিয়ে তাকালো সুদর্শনের মুখপানে। লোকটা কেমন ঠোঁট কামড়ে তাকিয়ে আছে, চোখ মুখে এক অদ্ভুত দুষ্টুমির প্রলেপ। দম্ভের ভারে শটান হয়ে থাকা ঘাড়টা সামান্য ঝুঁকে এসেছে তার। বাদামি চোখ দুটোর গভীর দৃষ্টি মেয়েটাকে নিবদ্ধ। যে দৃষ্টিতে চোখ আটকাতে নিশ্চল হলো মাহি। কণ্ঠে নামলো অসারতা। এরই মধ্যে কূর্ণাগহ্বরে কেবল ভেসে এলো সুদর্শনের দুষ্টুমির প্রলেপ ছড়ানো শ্লেষাত্মক কণ্ঠ। ওহো নটি গার্ল, তুই সেদে সেদে দেখাতে চাইলে আমি থোড়াই না করব, তবে দেখাবি যেহেতু। থামলো মুগ্ধ। ঠোঁট কামড়ে রেখে দৃষ্টি জোড়ায় তীক্ষ্ণতা নামিয়ে একবার আপাতমস্তক পরক করলো বোকামানবীকে। মুহূর্তেই ভ্রুজোড়া কুঞ্চিত হলো মাহির। মুখায়বে নামলো খানিক আশ্বস্তের ছাপ। তা দেখে বেয়াদব পুরুষ কেমন বাঁকা হেসে এগিয়ে এলেন এক কদম। মেয়েটাকে আর একটু নাস্তানে বোধ করার সুকৌশল প্রয়াসে মত্ত থেকে হাসকি স্বরে শুধালেন, ঘরে গিয়ে একদম পারফেক্টলি অ্যান্ড ওপেনলি দেখাস কেমন? আমি না হয় সোডা উইথ পপকর্ন খেতে খেতে দেখব। হতভম্ব মাহি বোকার ন্যায় তাকিয়ে আছে কেবল। মস্তিষ্ক খানিক নড়ঝড়ে তার। মিনিট খানিক লাগলো বোধহয় সম্পূর্ণ বাক্যটুকু অর্থ বুঝতে। তবে যেই না সবটা বোধগম্য হলো মানবীর, অমনি চোখজোড়া কেমন বিস্ফারিত রূপ ধারণ করলো তার। সর্বাঙ্গ ঝাঁকিয়ে উঠল আপনা আপনি। মুখায়বে এক আকাশসম বিরক্তির ঝাঁজ টেনে তেতো কণ্ঠে পরপরই শুধালো, মুখ সামলে কথা বলুন বেয়াদব লোক। আপনার ভাও। বোকামানবীর সে কি রাগ! বোঝানোর বাক্যটুকু জীব ঝাঁঝানো বাক্যটুকু জীব খসানোর পূর্বেই বলিষ্ঠ মানবের পেছন থেকে ধেয়ে এলো কুকুরের বাজঘাই গর্জন। অমনি ভয়ে ততস্থ মাহি আকাশ সম রাগ গোসা ভুলে তক্ষুনি এগিয়ে এসে দুহাতে খামচে ধরল মুগ্ধের ওভারকোটের একাংশ। বেহুলার ন্যায় চোখ কুচকে বলে ওঠে, আল্লাহ, সরছেও না কুকুরটা। বেস্ট, আপনার সমস্যাটা কি? কুকুরটাকে সামনে থেকে তাড়াচ্ছেন না কেন? অলক্ষে গালের ভাঁজে জিভ ঠেলে হাসছে মুগ্ধ। ভাবলে ভঙ্গিতে দুহাতে গুজেছে প্যান্টের পকেটে। কিয়ৎকাল মৌন থেকে আচানক সুকৌশলী কায়দায় আওড়ায়, জানিস তীক্ষ্ণরা, এই কুকুরটা যাদের একবার কামড় দেয় তাদের কিন্তু মৃত্যু নিশ্চিত। ভয় বাড়ল বোকামানবীর। কাঁদো কাঁদো হলো ক্ষুদ্র মুখখানা। তড়িঘড়ি করে ফের সিটিয়ে গেল মুগ্ধের রুক্ষ বক্ষভজের সনে। তুলতুলে নরম হাত দুটো দিয়ে এক প্রকার খামচে ধরল রুরমানবের বলিষ্ঠ পিঠ। ভয়ে বিজড়িত নিষ্পাপ কণ্ঠে শুধালো, আর ভয় দেখাবেন না বিস্ট। আমায় প্লিজ ঘরে দিয়ে আসুন। সুযোগ সন্ধানী মুগ্ধ। হাতের কাছে অত ভালো একটা সুযোগ পেয়ে ধরাই হাতছাড়া করবে? সে তৎক্ষণাৎ নিজ বলিষ্ঠ হাতের রুষ্ট চিপায় আঁকড়ে ধরল রমণীর মেয়েধীন বাঁকানো কোমর। অতঃপর এক সুবিশাল হ্যাচকা টানে তুলো সাদৃশ্য সপ্তদর্শীর ক্ষুদ্র বদনখানি উঁচিয়ে তুলল দৃঢ়মানব। মুহূর্তে পা দুটোর দোলুদ্যমান হলো মাহির। ভরকানোর পূর্বে কূর্ণগ্রহরে পৌঁছলো মুগ্ধের নিরুত্তর কণ্ঠ, গালটা কেমন চুলকাচ্ছে আমার, একটু চুলকে দে তো। নাক কুচকায় মাহি, তাকায় বিরক্তিকর দৃষ্টিতে। মুগ্ধের কথা মতো চুলকে দেওয়া তো দূর, উল্টো ঝাঁঝিয়ে বলল, এমন একটা সিরিয়াস মোমেন্টে অত চুলকানি আসে কোথা থেকে আপনার? নিজের হাত নেই? আমাকে কেন বলছেন চুলকে দিতে? যত সব খাজের রোগী কথাকার। তৎক্ষণাৎ চোয়াল শক্ত হলো বজ্রাকী মানবের।
দৃষ্টি নামলো চিরচেনা আগুন। মেয়েটার কোমর বরাবর চেপে রাখা হাতের জোর বাড়ালো তক্ষণে। এক ঝটকায় ঘুরে দাঁড়ালো উল্টো। সম্মুখে হিংস্র কুকুরটা লালা ফেলছে অনবরত। মাহিরকে দেখা মাত্রই সে কেমন লাফিয়ে উঠল আনন্দে। সহসা গলা উঁচিয়ে ডাকলো ফের, ভাও। ভয়ে কুপকাত মাহি তৎক্ষণাৎ দুহাতে জড়িয়ে ধরল মুগ্ধের বলিষ্ঠ ঘাড়। কাঁপতে কাঁপতে শুকনো ঢোক গিলে আওড়ায়, এই না না, চুলকে দিচ্ছি, এক্ষুনি চুলকে দিচ্ছি। কোথায় চুলকে দিব বলুন? কার্য সিদ্ধিতে বাঁকা হাসলো মুগ্ধ। আলগোছে ঘাড় নামিয়ে অন্যান্য আনলো মেয়েটার কানের কাছে। রয়ে শুয়ে ফিসফিসিয়ে আড়ালো, আপাতত গালে, পরে না হয় সময় করে অন্য কোথাও। উপায়হীন মাহি এক আকাশ সম অনিচ্ছা থাকা সত্ত্বেও ধীরালয়ে মুখ সরিয়ে আনলো মুগ্ধের কাঁধের কাছে। কাঁধ হতে কাঁপা কাঁপা ডান হাতটা কোনো রকমে এগুলো সুদর্শনের ক্লিন শেভড ফর্সা গোল গাল বরাবর। অমনি মেয়েটার নরম তুলতুলে কবজি সন্ধি আঁকড়ে ধরে বাদশাতে মুগ্ধ। এহেন অতর্কিত কাণ্ডে স্থির মানবী একজোড়া শীতল চাহনি পর মুহূর্তে তাক করলো মুগ্ধের পানে। দেখলো দুটো মানব কেমন ঠোঁট পিষে রেখেছে। ঠোঁট দুটো, চোখ দুটোর চাহনিতে স্পষ্ট দুষ্টুমি ভাব। সহসা ফাঁপা ঢোক গিলল সপ্তদর্শী। দৃষ্টিজোড়া কুণ্ঠায় নুয়ে পড়তে চাইলেও মুগ্ধ এক প্রকার দুষ্ট কণ্ঠে বলে ওঠে, হাত নয় পিচ্ছি, ইউ শুড ইউজ ইউর লিপস। মুহূর্তেই মাথার তালুতে বাজ পড়ল মাহের। দৃষ্টে ঝাড়ল বিস্ময়। তড়িৎ বেগে দুহাতে মাথা নাড়িয়ে হাত খিচে আওড়ালো, আপনি তো ডাকাতের চেয়েও খারাপ দেখছি। এমন প্রকাশ্যে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে চুমু আদর করতে চাচ্ছেন অসভ্য লোক। চুমু আদায় করতে যাচ্ছেন অসভ্য লোক। ছাড়ুন আমায়। কুকুর কামড়ালে কামড়াবে, মরলে মরবো, তবুও স্বেচ্ছায় আপনাকে চুমু দিব না। সপ্তদশীর কণ্ঠে উপচে পড়ে রাগ। তবুও সেসবে ভ্রুক্ষেপহীন মুগ্ধ। হাতের শক্ত বাঁধনে রমণীর নড়েচড়ে ফাটতেই মেজাজ খিসল তার। বিরক্তি কণ্ঠে খানিক ধমকে বলল, এত নাটক করছিস কেন বেয়াদব? ঠোঁট দিয়ে সামান্য চুলকে দিতে বলছি, কোনো হাঙ্কি পাঙ্কি তো করতে নয়। শুনল না মাহি। দোয়াতে বলিষ্ঠ রুক্ষ বক্ষ ভাঁজ ঠেলতে ঠেলতে আড়ালো, এক্ষুনি নামানামায়, অসভ্য বেয়াদব লোক। খুব বেশিক্ষণ আগলা খোলসে থাকবার রেকর্ড নেই মাফিয়া বিস্টের। মেজাজ খিচে অতি দ্রুত। একবার মেজাজ খিচে গেলে লাগামহীন হয় মুখের ভাষা। শরীরের প্রতিটা রন্ধে রন্ধে প্রভাবিত হয় আগুন, ঠিক যেমনটা এখন হচ্ছে। বচাকের উৎস রুমানব তার শক্ত হাতের রুষ্ট থাপায় তক্ষুনি আঁকড়ে ধরে মাহির নরম চোয়ালের হাড়। ক্ষুদ্র কণ্ঠে হুঙ্কার ছুড়ে বলে ওঠে, ইউ বিচ, ডোন্ট ইউ ডিয়ার সে নো টু মি। ভুলে যাস না আমি কে, আর তোর এই ঘাটতারামির জন্য মুহূর্তেই তোর সঙ্গে ঠিক কী করতে পারি। শান্তভাবে কথা বলছি বিধায় গায়ে লাগে না, তাই না? আর একবার শুধু না বলে দেখ, একদম গায়ে আগুন ধরিয়ে দিব মনস্তার্স বান্দি। দে চুমো। ফুপিয়ে ওঠে মাহি। নাকের পাটা ফুলে এসে কি সৌন্দর্য বেড়েছে মেয়েটার। ছলছল করছে চোখ দুটো। বদরাগী পুরুষটা এক ঝটকা মেরে চোয়াল ছাড়ল বোকা মানবীর। অতঃপর নিজ চোয়ালের পেশি টান টান করে নিয়ে গালটা এগিয়ে দিল মেয়েটার মুখের কাছে। ভরাট কণ্ঠে হুকুম ছুড়ল, ডু ইট ফাস্ট। ঘাটতারার ঘরে ঘাটতারা। নাক টানছে মাহি। কোনোরূপ উপায়ন্ত না পেয়ে ধীরালয়ে এগোয় মুখ। গোলাপি বাপড়ির ন্যায় তুলতুলে অধৈর্যগোল কোনো রকমে যাচ্ছে তাই ভেবে সুদর্শনের গালে ছুঁয়ে দিয়ে মুখ ছড়িয়ে নিল ফের। তার এরূপ কাণ্ডে শান্ত হবার বদলে বড্ড বিরক্ত হলো মুগ্ধ। তড়িৎ কপাল গুছিয়ে তাকালো মেয়েটার পানে। দাঁত কিরমির করতে করতে শুধালো, তোকে আমি খাবার দেই না মনস্তার্সের বান্দি? কি দিলি তুই? হোয়াট কাউন্ট আই ফিল ইউ? ঠিক মতো দে চাশমিশ, নয়তো আমি দিয়ে দেখিয়ে দিব কিভাবে দিতে হয়। পরবর্তীতে গালের জায়গায় গাল না থাকলে আমার কোনো দোষ দিতে পারবি না বলে দিলাম। অতিষ্ঠ মাহি নাক ফুলিয়ে তাদের দাঁত চাপছে বারংবার। ফের সময় নিয়ে মুখটা এগিয়ে আনলো মুগ্ধের গালের কাছে।
পূর্বের তুলনায় খানিকটা জোর দেখিয়ে শব্দ করে খেলো একখানা চুমু। তাতেও বোধহয় মন ভরল না রুরু মানবের। কেমন দাঁত খিচে ধমকে বলল, পুট ইয়োর্স মনস্তারের বান্দি। এ পর্যায়ের আগে হিতাহিত জ্ঞান শূন্য মাহি কটমট করতে করতে আচানক অধরের বদলে মুগ্ধের ফর্সা মসৃণ গালের ত্বকে ছোয়ালো নিজ ধারালো দাঁত। তুমুল শক্তির অভিঘাতে কামড়ে ধরে রাখলো বেশ কিছুক্ষণ। এদিকে মেয়েটার এরূপ অতর্কিত আক্রমণে মোটেও বিচলিত হয়নি রুরু মানব। উল্টো মাত্রা অতিরিক্ত ব্যথায় উপশমের নিজ নির্মাংসের অধর কামড়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইল কেমন। মাহি সরাচ্ছে না দাঁত। কামড়ে রেখেছে তো রেখেছেই। সময় পেরোলো মিনিট পাঁচেক। ততক্ষণে যুবকের গালের দাঁত হতে দাঁত সরালো মাহি। ধীরালয়ে নজর ঠেকালো গালটায়। অমনি দেখতে পেল রুরু মানবের ফর্সা গালে পরপর বেশ কটা ধারালো দাঁতের গভীর ক্ষত বসেছে। একপাশে ক্ষত বেয়ে অনায়াসে গড়াচ্ছে লৌহ। মুহূর্তেই সরল মানবের অন্তর ভারী হলো। দৃষ্টি নামলো অপরাধবোধ। তোর মধ্যে ঘাড় বাঁকায় মুগ্ধ। ক্ষীণ দৃষ্টিতে তাকায় অপরাধবোধে ভুগতে থাকা মেয়েটার পানে। মাহি ঘাড় ঝোঁকায়। এই বুঝি লোকটা দেবে এক রামধমক। অন্তর্কোণে এহেন আশঙ্কা জাগ্রত হবার পর মুহূর্তেই তাকে অবাক করে দিয়ে বাঁকা হাসে মুগ্ধ। আলগোজে ডান হাতের বৃদ্ধা আঙ্গুলি উঁচিয়ে এনে ঠেকায় মাহির অষ্টপুটের নিচে। সেথায় লেগে আছে এক ঝলটাক লৌহ। সে সযত্নে মুছে দিয়ে রুরু মানব অত্যন্ত ঠান্ডা স্বরে আওড়ালো, আমি তোকে কিস করতে বলেছিলাম, কিন্তু তুই তো একেবারে লাভ বাইট দিয়ে দিলি। এবার আমি একটা দেই। আটকে ওঠে মাহি। তড়িঘড়ি করে দুহাত আগলে নেয় নিজের গাল দুটো। ভয়ে ভয়ে দুপাশে মাথা নাড়িয়ে বলে, না, একদম না, মরে যাবো আমি। মুগ্ধ কেবল ঠোঁট পিষে হাসলো। এক দৃষ্টিতে কিয়ৎক্ষণ দেখে গেল বোকামানবীর মেয়েটাকে। টিমটিমে হলদেটে আলোয় ডুবে আছে দোতলার একমাত্র রাজকীয় কামরাটি, যার চারদিকে ছড়িয়ে আছে এক অদ্ভুত গুমট বাতাবরণ। সুবিশাল কামরা সংলগ্ন হাট খোলা বারান্দা। সেথায় মোটা দড়িতে দুপাশে দিয়ে ঝুলে আছে একখানা প্রশস্ত কাঠের তক্তা। দোলনা মৃদু দুলুনিতে দুলছে দোলনাটা। তার নরম গদিতে উবু হয়ে পড়ে আছে নীরু। দূর থেকে দেখলে মনে হবে মেয়েটা বোধহয় ঘুমোচ্ছে। রাত বাড়ছে ক্রমশ। একজোড়া ব্যস্ত কদম ধূপধাপ পদধ্বনিতে ছুটে এলো নীরুর কাছে। নীরুর ঘরে তোর মধ্যে চোখজোড়া এদিক ওদিক তাকাচ্ছে বারংবার। বোধ হয় খুঁজছে কিছু কিংবা কাউকে। তবে কাঙ্ক্ষিত মানুষটার দেখা না পেয়ে ব্যস্ত কদম জোড়ার মালিক পর মুহূর্তেই ছুটল ঘর লাগোয়া বারান্দায়। মুহূর্ত ব্যয়ে তার তন্ময় চোখজোড়া শান্ত হলো বুঝি। যেই দেখলো অজরে দোলনায় নড়চড়বিহীন দুলছে নীরু। ব্যস্ত কদম জোড়ার মালকিন ফোঁস করে নিঃশ্বাস ফেললেন তক্ষুনি। ধীরালয়ে এগোলেন দোলনার সন্নিকটে। তন্মধ্যে তার কোণাঘরে ভেসে এলো মেয়েটার ফ্যাচফ্যাচানোর শব্দ। ঠিক তখনই ব্যস্ত পা দুটো থমকে দাঁড়ালো মাঝপথে। কান খাড়া করে ফের শুনতে চাইল মেয়েটার গুমট কান্নার সুর। সহসা বুক ভারী হয়ে এলো থমকানো কদম জোড়ার মালকিন সুদীপা রায়ের। কণ্ঠস্বর হয়ে এলো ভারী। তিনি ফের গতি টানলেন পায়ের। আনমনে এগোতে গিয়ে আচমকা পায়ের সনে আঘাত পেল মোমবাতির পিতলের স্ট্যান্ডটা। অমনি বেচারি নির্জীব স্ট্যান্ডটা কেমন বিকট শব্দ তুলে গড়িয়ে গেল সম্মুখে। এহেন হুটহাট শব্দে ভরকায় নীরু। তড়িঘড়ি করে নিজ কান্নাগুলো ওড়নার কোণ দিয়ে মুছে নেয় কোনো মতে। সুদীপা রায় বেশ দেখলেন মেয়ের কৌশল। ভগ্ন হৃদয়ে কদম বাড়িয়ে চুপচাপ এসে বসলেন মেয়ের পাশে। নীরু নড়ল না, না ঘুরল মায়ের দিকে। মুখটা বালিশের কোলে ডুবিয়ে রেখে হা করে নিঃশ্বাস ফেলছে নিষ্পাপ রমণী। সুদীপা রায় সময় দিলেন না। ধীরালয়ে হাত বাড়িয়ে আলগোছে মেয়ের মাথায় রাখলেন। সিক্ত নয়নে মুচকি হেসে ভারী কণ্ঠে আওড়ালেন, শুভ জন্মদিন মা। এবারে ঘুরে তাকায় নীরু। লাল হয়ে যাওয়া চোখ দুটো মায়ের সিক্ত নজরে পড়তেই বুক মোচড় দিয়ে ওঠে জননীর। তবুও বাইরে থেকে নিজেকে যথাসম্ভব শক্ত রেখে ফের শুধালেন, ওঠ, তোর জন্য পায়েস এনেছি, ঘরে চল, নিজ হাতে খাইয়ে দিচ্ছি, সঙ্গে একটু বিষ দেবে।
মায়ের হেন নির্লিপ্ত প্রত্যুত্তরে আকাশ ভেঙে পড়ল সুদীপা রায়ের মাথার উপর। চোখ দুটো কেমন বিস্ফোরিত। তার বিস্মিত কণ্ঠে হুট করেই বললেন, কী সব ঝাঁদা বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? ভঙ্গুর ভাবস্রোতে আহত হাসল নীরু। ধীরে সুস্থে উঠে বসলো ছোঁয়া ছেড়ে। মোটা কণ্ঠে প্রত্যুত্তর করলো, মাথা ঠিক থাকলে 10 বছর বয়স থেকে বাবা মায়ের কথায় এক বেখেয়ালি পুরুষের অপেক্ষায় সিঁথি থোড়াই রাঙাতাম। কথা হারালেন সুদীপা রায়। নজর ঝুঁকে গেল আপনা আপনি। ওদিকে নীরু কেমন মুখ হা করে তাকিয়ে আছে সিলিংয়ের পানে। নিঃশ্বাস নিতে সে কি কষ্ট তার। সুশ্রী গৌরবর্ণা মুখখানে কাঁদতে কাঁদতে বেহাল দশা। থেমে থেমে ফের বলল, আমি তো অধীরতাকে কখনো নিজের করে পেতে চাইনি মা। আমি তো কখনো চাইনি সে আমার হোক। আমি অভাগিতও জানতামও না ভালোবাসা কি। জানতাম না কার জন্য অপেক্ষা করছি। জানতাম না দীর্ঘ 8 বছর যার নামে সিঁথিতে সিঁদুর পড়ছি সে ফিরে এসে আমারই হবে। আমার হবে না কোনো কারণে এমনটা মা। কেন করলে এমনটা? কেন আমার পুতুল খেলার বয়সে আমায় স্বপ্ন দেখালে রাঙা বউ হবার? কেন মিথ্যা স্বপ্ন দেখালে জমিদার অধীর রায়ের অর্ধাঙ্গিনী হবার? সুদীপ রায়ের চোখ দুটো বেয়ে নিঃশব্দে টুপটুপ করে গড়াচ্ছে নোনা জল। মেয়েও তার কাছে ভীষণ ভগ্নদশায় আচানক মায়ের কোলে আছড়ে পড়ে সদ্য অষ্টাদশে পা দেওয়া রমণী কেমন হাও মাও ঝুড়ে আড়ালো। তুমি আর বাবা বলেছিলে না মা, পিসি কেবল আমাকে অধীর দায়ের বউ বানাতে বলে গিয়েছিল? তুমি বলেছিলে না অধীর দা পৃথিবী উল্টে গেলেও তার মায়ের কোনো কথা অমান্য করে না? তুমি না বলেছিলে অধীর দা আমায় ভালোবাসে? তুমি এও বলেছিলে অধীর তার নারী বিদ্বেষী। কিন্তু কোথায় মা? তার যে নারী লিপ্সা রয়েছে, প্রচুর লিপ্সা রয়েছে। নয়তো কোনো প্রকার বৈধ সম্পর্ক ছাড়া একটা মেয়ের সঙ্গে এভাবে একই ছাদের নিচে কি করে থাকে মানুষ? কি করে থাকে মা? কেন সে আমার হলো না? আমার অপেক্ষায় আদৌ কেন খাচ্ছিল কি না? সুদীপা রায় মেয়ের মাথায় হাত উঠালেন। ভেজা চোখ দুটো অন্য হাতের উল্টো পিঠে মুছে নিলেন নিঃশব্দে। কণ্ঠে ভারী দৃঢ়তা ঢেলে আওড়ালেন, ভালোর সাথে সংসার সকলে করতে জানে নীরু। তবে খারাপকে ভালো পথে নিয়ে এসে তাকে মানুষ বানিয়ে সংসার করাটা কজনে পারে? তুই কি জানিস তোর বাবাও একটা সময় এমন ছিল? বিষয়ে লেপটে গেল নীরুর মুখায়বে। হতবাক চোখ দুটো আচানক ঠেকল মায়ের মুখ পানে। সুদীপা রায়ের ভেজা চোখে হাসলেন খানিক। হাত দুটো আলগোছে মুছে নিলেন মেয়ের সিক্ত চোখ দুটো। পরক্ষণে চুমু আঁকলেন মেয়ের কপালে। মেয়ের ললাটে ঠোঁট ছুঁয়ে রেখে বলতে লাগলেন, কালো জগতে থাকলে চরিত্র কালো হবেই মা। তবে সেই কালো চরিত্রকে পবিত্র করার সাধ্যই কেবল মনের মানুষেরই হয়। অধীর ছোট থেকেই একা একা মানুষ হয়েছে, নিজের মতো করে মানুষ হয়েছে। ছোটবেলাতেই হারিয়েছে নিজের মাকে। ওর মনে দয়া মায়া বলতে কিচ্ছু নেই। থাকবে কি করে বলতো? থাকবে কি করে বলতো? ওকে আদৌ কেউ বলেছে কোনটা ঠিক কোনটা বেঠিক? ও তো নিজের ইচ্ছার রাজা। তবে আমি জানি অধীর মনে মায়া জন্মানোর কাজটা খুব একটা সহজ নয়। কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে চলবে বল? তার কি নিজের উপর বিশ্বাস নেই? তোর কি নিজের উপর বিশ্বাস নেই? বিশ্বাস নেই নিজের ভালোবাসার উপর? পলক ফেলল নীরু। তাকিয়ে রইল এক দৃষ্টে। সুদীপা রায় আলতো হাসলেন। মেয়ের ললাট হতে ঠোঁট সরিয়ে এনে ফের শুধালেন, তুই চেষ্টা করতে থাক মা। আজ তোকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, অধীরের জীবনে একমাত্র নারী হিসেবে কেবল তুই থাকবি। অন্যরা সময় এলে বাতাসের ঝোঁকার ন্যায় ঠিক উড়ে যাবে। এর জন্য আমায় যা যা করতে হয় আমি ঠিক তাই করব। তুই কিচ্ছুটি চিন্তা করিস না। সকাল 9টা বেজে 12 মিনিট। বিছানার দুপাশে হাত চেপে বসে আছে মাহি। গরমে অতিষ্ঠ সে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। রাত থেকে ঘরের এসিটার কী যে হলো, লাইটও জ্বলছে না ঠিক মতো। ঘরের প্রতিটা সুইচ চেপে চেপে দেখছে সে। কাজ করছে না একটাও। হাত পাখা নিয়ে সে বাতাস করবে তারও কোনো ইয়ত্তা নেই। মানবী অস্থির এ পর্যায়ে। গরমে আর টিকতে না পেরে তক্ষুনি পা ছোটালো ওয়াশরুমে। দুয়ার আটকে গুটিসুটি কদমে এগুলো
বেসিনের সন্নিকটে, সম্মুখে একখানা ঝকঝকে আয়না। সেথায় দৃষ্টি ঠেকিয়ে রেখেছে ফসেট ঘোড়ায় মাহি। আনমনে পানির স্রোতে ডান হাতের 2-3টে আঙুল চালাতেই চিৎকার বেরিয়ে আসে মানবীর কণ্ঠ ফুঁড়ে। বেসিনের ফসেট হতে বের হচ্ছে উত্তপ্ত পানি। হতবিহ্বলতায় মানবী অতিষ্ঠ ছিটকে সরে যায় 2 কদম পেছনে। জ্বলতে থাকা আঙুলগুলো সামনে এনে তাক করতেই দেখে আঙুলগুলোয় কেমন ফোসকা পড়ে অবস্থা হয়েছে তার। মাহি ফু দিচ্ছে অনবরত, কাঁপছে তার সর্বাঙ্গ। বেসিন থেকে এমন গরম পানি বের হচ্ছে কেন? সে তো গিজার অন করেনি। তাহলে ভাবনায় বুঁদ মাহি জ্বলতে থাকা আঙুলগুলো নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। অবচেতন মনটা তার হুট করেই মনে পড়ল রুরু মানবের কথা। অমনি সকল ভাবনা চিন্তা কাঁধে নিয়ে মানবী ব্যস্ত কদমে পরই পা ছোটালো ঘরের বাইরে। 3 তলার প্রশস্ত 4 কোণা করিডোর। মাহির কক্ষের ঠিক বিপরীত মুখে কক্ষটা মুগ্ধের। বোকা মানবী ব্যস্ত পদল যুগল ততক্ষণে ছুটে এসেছে মুগ্ধের কক্ষের বাইরে। কক্ষের সুবিশাল কঠোর দরজাটা হালকা ভিজিয়ে রাখা। মাহি দোনামোনা করলো খানিক। অন্তর্কোণে ভাবনার উদয় হলো, ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? পরপরই শব্দদোষী টের পেল হাতটা বড্ড জ্বলছে। এক্ষুনি অ্যান্টিসেপ্টিক না লাগালে অবস্থা আরো খারাপ হতে পারে। এহেন আশঙ্কায় দোনামোনা ভাবনায় জলাঞ্জলি দিতে বাধ্য হলো মাহি। বা হাতের আলতো দরজার গায়ে বসাতেই দরজার গায়ে বসাতেই দরজাটা কেমন নিঃশব্দে খুলে গেল খানিক। সপ্তদশী নজর ঠেকালো সম্মুখে। অমনি বিস্ময়ে চোখ দুটো কেমন গোল গোল হয়ে গেল তার। ঘর তো নয়, এ যেন পুরোনো আমলের রাজাদের শোবার ঘর। যতদূর চোখ যাচ্ছে ততদূর কেমন অ্যান্টিক শোপিসে মুড়িয়ে রাখা। ঘরের সিলিংয়ে কি সুন্দর কারুকাজ। মুগ্ধতায় নিজ ব্যথাগুলো খানিক ভুলে গেল সপ্তদর্শী। আনমনে পা রাখলো কক্ষে। ঘুরে ঘুরে দেখতে লাগলো সব। ঘরটা যার ছিল, মনে হয় তার রুচির প্রশংসা না করতে থাকতে পারল না মাহি। অবাক নেত্রে ধীরালয়ে এগোলো সম্মুখে। অথবা ঘরের ঠিক মাঝখানে একখানা বেড। সেথায় উবু হয়ে শুয়ে আছে মুগ্ধ। অ্যাবসেন্সড ব্ল্যাক ওয়ার্ড ট্যাটু শৈলীতে অঙ্কিত সুদর্শনের পেশিবহুল ইস্পাত দৃঢ় পিঠখানা উন্মুক্ত। জানালার ফিরফিরে পর্দা ভেদ করে ছুটে আসা সামান্য রোদের ঝিলিক এসে আষ্টেপৃষ্টে ছুঁয়ে দিচ্ছে তার ফর্সা দেহ। কোমরের বড্ড নিচে স্থান পেয়েছে সফেদ রঙা মোটা ব্ল্যাঙ্কেটটা। ফলে শুভ্র দেহখানা মেয়েধীন পেটানো কোমরের ভি-শেপের ঝাঁক। সেথায় বোধ হয় গোটা গোটা রাশিয়ান হরফে ট্যাটু শৈলীতে কিছু একটা লিখে রাখা। সুদর্শনের দেহের এহেন নৈসর্গিক সৌন্দর্য অবলোকন হওয়া মাত্রই কোণঠায় খরা নামলো মাহির। পা দুটোর ভর করলো অদ্ভুত অচরতা। সে ঢোক গিল পরপর। মনের অজান্তেই এক অদৃশ্য ক্ষমতা বলে এগুলো বিছানার ধারে। মুগ্ধ মুখ ঘুরিয়ে রেখেছে অন্য ডান দিকে। মাথার নিচের বালিশটা কেমন 2 হাতের আষ্টে পিষ্টে আটকে রেখেছে। মাহি নিঃশব্দে গিয়ে দাঁড়ালো সেথায়। চুপচাপ বেহায়ার ন্যায় দেখতে লাগলো সুদর্শনকে। সর্বদা হিংস্রের মতো গর্জনে কানের পর্দা ফাটিয়ে দেওয়া লোকটা এখন কতটা শান্ত। মায়ার জোরে তাকিয়ে থাকা দায় তার পানে। তামাকে পোড়া বাদামি ঠোঁট দুটো বোধহয় বেশ মানিয়েছে মুখটায়। ঠোঁটের কোণে পিয়ার্সিং করা লোকটাকে কি ব্যথা হয় না এসবে? মাহির ভাবতে লাগলো নিজে নিজে। লোকটার ফর্সা মুখশ্রীর সে কি জেল্লা, সে কি তার চেয়েও ফর্সা? বোকা মানবী ভুলবশত ধীরালয়ে নিজ ডান হাতটা এগিয়ে এনে দাঁড় করলো মুগ্ধের অভিমুখে। পরখ করলো নিজের জেল্লার সঙ্গে। তবে ফলাফল দেখে মুখটা ভারী গোমরা হলো মাহির। লোকটা তার থেকেও 2-3 শেড ফর্সা। কি একটা অবস্থা! ছেলেদের অত ফর্সা দিয়ে কি হবে শুনি? বোকা সপ্তদশী গাল ফুলিয়ে চলে যাবার উদ্দেশ্যে পা ফেরালো উল্টো পথে। 1 কদম বাড়ালো বোধহয়। অমনি পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এসে আচানক আঁকড়ে ধরল মাহির নরম কবজি সন্ধি। এহেন আতর্কিত কাণ্ডে ভরকায় মাহি। তড়াক করে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই যাবে, ঠিক তক্ষুনি কবজি সন্ধিতে টান পড়ল প্রলেপ। ঘটনার আকস্মিকতায় তক্ষুনি চোখ দুটো কুঁচকে নেয় মাহি। টানের রেশ কাটতেই নিজেকে আবিষ্কার করে কোনো এক শক্তপোক্ত বাঁধনে। মাহি চোখ বুজে রেখেও বেশ বুঝলো নিজ অবস্থান।
কিছুটা স্থির হয়ে নিঃশ্বাস ফেলতে গেলেই কষ্ট টের পেল সে। গায়ের ওপর বুঝি বিশাল দুটো বটগাছ ঠেলে দিয়েছে কেউ। নিঃশ্বাস আটকে যাবার উপক্রম বেচারির। এর মধ্যে সে বেশ টের পেল তার সুদীর্ঘ কোমল কোণঠায় মুখ ডুবিয়েছে রুরুমানব। টানছে জোরালো নিঃশ্বাস, নাক ঘষছে অনবরত। ঘুম ঝাড়ানো মোটা কণ্ঠে অস্পষ্টে আওড়ালো, গুড মর্নিং সিগনোরা। মুহূর্তেই বুকটা কেমন ধক করে উঠল মাহির। মুগ্ধের ঘুম চড়ানো বাক্যটুকু কেমন অমৃত বাণীর ন্যায় গুঞ্জন তার কুণাগহরে। সে বোধ হয় অন্তর করে নিজেকে প্রশ্ন ছুড়ল, পুরুষের ঘুম ছড়ানো কণ্ঠ এত সুন্দর হয় কি করে? কই, সে তো আগে জানতো না এসব। মানবী ধীরালয়ে চোখ খুলল। ঘাটটা সামান্য বাঁকাতেই এক মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হলো সে। চোখ দুটো একদম সন্নিকটে সুদর্শনের মুখ। চোখ দুটো বুজে রেখেছে সে। নাক মুখ ডুবিয়ে রেখেছে মাহির মসৃণ কোণঠায়। মাহি অজ্ঞত প্রশ্ন ছুড়ল, আপনি কি করে বুঝলেন আমি এসেছি? মুগ্ধ কি হাসলো? ঠোঁটজোড়ায় প্রতিক্রিয়া দেখলো না মাহি, তবে মসৃণ কপালে টের পেল মুগ্ধের রুক্ষ অধৈর্যকালের উষ্ণ পরশ। কণ্ঠ ঘুরে ভেসে এলো সেই মনোমুগ্ধকর কণ্ঠধ্বনি, তোর গা থেকে আমার ঘ্রাণ করে। তাই চোখ বন্ধ থাকা সত্ত্বেও বুঝে গেলাম আমার অর্ধেক এসেছে। ক্ষুদ্র স্বীকারোক্তি, অথচ এইটুকু স্বীকারোক্তিতে বিমুগ্ধ হাসতে গিয়েও থমকে গেল মাহি। মস্তিষ্ক তখন হুট করে বেঁচে উঠল রুরুমানবের হিংস্রতার ক্ষুদ্র ধ্বনি। সহসা চোখ দুটো বুঝে নিল অন্যত্র মুখ ঘুরায় মাহি। ফোঁস করে নিঃশ্বাস ফেলে শুধায়, হাত পা সরান বেস্ট, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কথাটা কেমন মাহি মাছি তাড়াবেন ন্যায় উড়িয়ে দিল মুগ্ধ। মেয়েটাকে আরেকটু চেপে ধরল নিজের সঙ্গে। অস্পষ্টে আওড়ালো, অভ্যাস করে নে। পারবো না, সরুন। তরাক চোখ দুটোর পর্দা সরালো মাফিয়া বিস্ট। কপাল ঘুচিয়ে তাকালো মেয়েটার পানে। এক মুহূর্ত সে কি হলো তার কে জানে। সে কেমন আচানক হাত পা ছাড়িয়ে আনলো মাহির ওপর থেকে। পরক্ষণে গমগমে গলায় আওড়ালো, সরলাম। তারপর ছাড়া পেয়ে তক্ষুনি স্বস্তির নিঃশ্বাসে বেরিয়ে এলো রমণীর বুক চিরে। যত্র উঠে যাবার প্রয়াসে কোনো রকমের শোয়া ছেড়ে খানিকটা উঁচু হতেই রুরুমানব ঘটালো আর এক কাণ্ড। চোখের পলকে তুলনায় হালকা রমণীকে নিজের শক্তপোক্ত দুহাতের কারিশমায় উঠিয়ে আনে নিজ কোলে। ঘটনা প্রবাহের আকস্মিকতায় বেমালুমের ন্যায় ভাব ধরে মাহি। খানিকটা স্থির হয়ে নিজেকে আবিষ্কার করে রুরুমানবের ওপরে, তাও সে কি বেগতিক দশায়। লজ্জায় লাল হয়ে গেল মাহি। তড়িঘড়ি করে মুগ্ধের কোলের ওপর থেকে নামতে চাইলেই বাদশাতে মুগ্ধ এক হাতের বলিষ্ঠ চাপায় আঁকড়ে ধরে সপ্তদর্শীর মেয়েধীন বাঁকানো কোমর। নির্মাংসের অধর কামড়ে কেমন রুচিয়ে সতর্কবাণী ছুড়ল, হটি, ডোন্ট মুভ, নয়তো বন্দুক ছাড়া ফায়ার করতে খুব একটা সময় নেব না আমি। লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে মাহির। জড়সড় ভাব ধরল তৎক্ষণাৎ। মুগ্ধ ঠোঁট পিষে হাসলো তা দেখে। কোনরূপ বলা কওয়া ছাড়াই হুট করে অন্য হাতটা খানিক ঘুরিয়ে এনে আলগোছে ঠেকালো নিজ মাথার নিচে। পরক্ষণে নিজ জিম করা বলিষ্ঠ দেহখানা এক প্রকার টান টান করে নিয়ে আচানক মাংসশুল বক্ষ পেশিদ্বয়ের অবিন্যস্ত ছন্দ বাড়ানো বেয়াদব লোক। মেয়েটাকে দেখিয়ে দেখিয়ে উঁচু বক্ষ পেশির ছন্দ বাড়াচ্ছে সময়ের তালে তালে। আদৃষ্টে তা পরখ করেতেই লজ্জায় মরে মরে অবস্থা মাহির। গাল দুটোয় লালা বাবুরন লেপটে গেলেও কণ্ঠে নামলো ঝাঁজ। কথায় কথায় বডি শো না করে কথা বলতে পারেন না আপনি, তাই না বেহায়া লোক? ঠোঁট কামড়ে হাসলো মুগ্ধ। চাপ বাড়ল রমণীর বাঁকানো কোমরের ঠেকিয়ে রাখা হাতের। তীক্ষ্ণ স্বরে আওড়ালো, প্রশ্ন করলে না উত্তর দিলে? মাহি বেশ বুঝলো লোকটা নিজের কথা দিয়ে নিজেকে আরও গুলিয়ে ফেলতে চাইছে তাকে। তাই তো মানবী তেজ বাড়ালো কণ্ঠে, এসব রূপ যৌবনের বড়াই আর কতদিন করবেন নির্লজ্জ লোক? পার্সোনাল একটা ফুটবল টিম বানানো অব্দি। মুগ্ধের পরপর নির্লিপ্ত প্রতি উত্তর তা কোনো ঘরে পৌঁছাতেই বোকা মানবী বিস্ময়ে চোখ তুলল। বিস্ময়াবিষ্ট কণ্ঠে শুধালো, মাফিয়া হয়েও আপনি ফুটবলে ইন্টারেস্টেড? তীক্ষ্ণতায় গাল ঠেকায় মুগ্ধ। আচানক ডান হাতের মাহির উরু বরাবর খানিক হাত বুলিয়ে ভাবলেশিনী কায়দায় আওড়ায়,
আমি কেবল তোর উপর ইন্টারেস্টেড। নেহাত পিচ্ছি বলে এখনো ছাড় পাচ্ছিস, নয়তো এতদিনে দু চারটা আওয়ান্দা উভে থাকতো। মুখ ফের মুগ্ধের ডাবল মিনিংয়ের বাক্য লাপে অতিষ্ঠ মাহি মুখ কুঁচকে বলে ওঠে, ছি। শব্দটুকু জিভ খসানোর ফুরসত পেল না বোধহয়। তার আগে রুড়ো মানবের শক্তপোক্ত হাত কেমন খামচে ধরল বোকা মানবীর গলার কাছের জামার একাংশ। অতপর এক হ্যাচকা টানে সপ্তদশীকে নিজের উপর ঝুঁকিয়ে আনে মুগ্ধ। মাহি হতভম্ব, বিস্ফোরিত দৃষ্টিতে মুগ্ধের পানে তাকিয়ে থেকে আমতা আমতা করে শুধাল, খবরদার লোক, অসভ্য লোক, সকাল সকাল আপনার সব লুচ্চুকিরি আমার সামনে দেখাবেন না, ছাড়ুন আমায়। শুনলেন না ভদ্রলোক? উল্টো নিজ বলিষ্ঠ বা হাতের হ্যাচকা টানে ফের আজকে নিল রমণীর মেদহীন বাঁকানো কোমর। অন্য হাতে মেয়েটার এক জামার একাংশ আঁকড়ে রেখে চোখ রাখলো রমণীর তীর তীর করে কাঁপতে থাকা অধৈর্যগুলের পানে। ধীরালয়ে ফিসফিসিয়ে আওড়ালো, লুচুর কাছে লুচুগিরি ছাড়া অন্য কিছু আশা করা যায় না সিগনোরা। সো জাস্ট ফাক অফ দিস বুলশিট। একবার চলবে নাকি বলতো? তড়িৎ মকুচকায় মাহি। বলিষ্ঠ পুরুষের শক্ত পক্ত হাতের রুষ্ঠ বাঁধন হতে নিজেকে ছাড়ানোর বৃথা বয়সে মত্ত থেকে পরপরই ঝাঁঝিয়ে শুধালো, অসভ্য বেয়াদব লোক, কোন মুখে কোন দুঃখে যে এখানে এলাম আমি। ঘাট হয়েছে আমার। কটে বুদ্ধি থাকলে আর যদি কখনো এসেছি আমি। যেভাবে বাঁকা হাসল, ধারলো দাঁতের দুষ্ট ছায়ায় এক মুহূর্তের জন্য কামড় বসালো মাহির তুলতুলে নিম্নাংশের ওষ্ঠে। অমনি বিষিয়ে ওঠে মাহির সর্বাঙ্গ। অতিষ্ঠ মানবী দাঁত খিচে অধর নাড়াবে তার পূর্বেই কুনাঘরে ভেসে এলো মুগ্ধের হাসকি স্বর, নো প্রবলেম চাশমিশ, নেক্সট টাইম থেকে তোর আর কষ্ট করে আসতে হবে না, আমি আছি তো। আমিই না হয় চলে যাব যখন তখন। মুগ্ধের হাতের স্পর্শ বেপরোয়া হচ্ছে ক্রমশ। গড়িয়ে উঠছে সপ্তদশী কনিয়ার ধনুকের ন্যায় বাঁকানো পিঠ বেয়ে। এহেন হুটহাট স্পর্শে কুপকাত মাহি নড়বড়ে কণ্ঠস্বর কোনো মতে আওড়ালতে উদ্যত হলো, আপনি। বোকামানবীর কথাটা পূরণ হবার ফুরসত পেল না বোধহয়। তোর মধ্যে ঘরে হা করে দরজাটা খুলে গেল দূরের কাছ থেকে। ধেয়ে এলো এক মধ্যবয়সী নাক ছিটকানো অতি কর্কশ কণ্ঠ, ছ্যা ছ্যা, সকাল সকাল কি সব নির্লজ্জতা দেখতে হচ্ছে গো মনা। বলি, ঘরের দোর আটকে যা ইচ্ছা তাই করা যায় নাকি? করা যায় না নাকি নিজেদের নোংরামো অন্যদেরকে না দেখিয়ে শান্তি হচ্ছে না? তোর এক পিঠ শটান হলো মাহের। ঘাড় বাঁকাবে তার পূর্বেই দরজার পানে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো মুগ্ধ। চোয়ালের পেশি শক্ত করে বাজখাই কণ্ঠে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করলো, বাড়িতে জায়গার অভাব পড়েছে আপনার মতো পাড়ার কুচুটে মহিলার? আমার ঘরে কি করব না করব, ওপেনলি করব না আজকে করব, তা বলার আপনি কোন ভেড়ার বাল? যাক, কষ্ট করে এসেছেন যখন কাছে আসুন। আমি এখন ফুল মুডে আছি। আপনার সামনেই না হয় রঙ্গলীলাটা শুরু করি, এতে অনেক কিছু লাইভ শিখতে পারবেন আপনি। বড় বয়সে কাজে দিবে, অ্যাটলিস্ট ভীমরতি পারবে। চলবে। সুরমানবের কথাগুলো কেমন লেগেছে আপনার জানাতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।